সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। বাংলার গ্রামাঞ্চলে যখন রাত নামে তখন অন্ধকারের মাঝে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। বাঁকুড়ার দারিগ্রাম সেই নীরব গ্রামেরই একটি নাম, যেখানে এখনও মানুষ গায়ের কাঁটা তুলে ওঠা এক ভয়ঙ্কর কাহিনী ফিসফিস করে বলে। একটা শালবন আছে গ্রামের পশ্চিমে, শালতলা। দিনে নিরীহ, অথচ সন্ধ্যের পরেই বদলে যায় তার রূপ। কথিত আছে সেখানে যে গান একবার উঠত তার সুর আর শুধু মানুষের থাকত না। ১৯৬৫ সালে গ্রামোৎসবের রাতেই প্রথম সেই ভয়াবহ ঘটনার সূত্রপাত। এক গায়কের মৃত্যু, গলা অস্বাভাবিকভাবে ঘোরানো, আর মৃতের শেষ সুরটা হাওয়ায় ভেসে থাকা। তারপর থেকে শালতলায় নাকি মাঝরাতে শোনা যায় ভাঙা গলায় এক পুরুষকণ্ঠ, হে বাংলার মাটি, মোর রক্তে আগুন আনে। গ্রামে সবাই জানে যে এই গান গেয়েছে সে আর পরদিন বেঁচে ফেরে না। আজ আমরা শুনব সেই শালবনের অভিশপ্ত গানের কাহিনী। একটি গান যার সুরে টেনে নিয়ে আসে মৃত্যু, এক ইতিহাস যা আজও ছায়ার মতো ঘুরে বেড়ায় শালতলায়। স্বাগতম শালবনের মরার গানের শিহরণ জাগানো কাহিনীতে। বাঁকুড়া জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ছোট গ্রাম, নাম দারিগ্রাম। চৈত্র মাসের শেষ সপ্তাহ, তখন বার্ষিক যাত্রাপালার আয়োজন নিয়ে চারিদিকে সরগরম। গ্রামের পশ্চিমে এক বিশাল শালবন, যাকে সবাই শালতলা বলে চেনে। সেই শালতলার ধারে বাঁশ আর কাপড়ে তৈরি হয় বিশাল খোলা মঞ্চ, ৫০ বছরের ঐতিহ্য। মঞ্চ সাজাতে সাজাতে বয়স্ক কারিগর দিগম্বর কথাটা থামাতে পারছিল না। এই জগায় যাত্রা করলেই কাহিনীর শেষে একটা না একটা গণ্ডগোল হবেই। তার কথা কেউ গুরুত্ব দিল না। গ্রামের যুবকরা হাসতে হাসতে বলল, বুড়োর আবার ভৌতিক প্রলাপ। গায়ক নীলমাধব ৪০-এর কোঠায়, উঁচু গলা, দারিগ্রামের গর্ব, রিহার্সেলের জন্যে সেদিনও সবার শেষে মঞ্চ ছাড়ল। মঞ্চের আলো নিভে গেলে শালবনের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠল। নর্মদা নদীর দিক থেকে হালকা শীতল হাওয়া বইছিল। নীলমাধব মাইক পরীক্ষা করতে করতে গলা ছেড়ে বলল, এ বাংলার মাটি। সুর ঝরে পড়ল। তার চারপাশে ছায়ার মতো ভেসে উঠল শালগাছে শিকড়ের ছায়া। রাত প্রায় 10:30। কারো নজরে না পড়ে নীলমাধব শালতলার দিকেই হাঁটা দিল। এটা ছিল তার নিত্য অভ্যেস। রিহার্সেলের পর একটু একা বসে কিছুক্ষণ নিজের গলা মেলানো, তারপর নিজের বাড়ি ফিরে যাওয়া। কিন্তু সেদিনই ছিল তার শেষ রিহার্সেল। পরদিন ভোরে গাঁয়ের সবজি বেচতে যাওয়া বুড়ি লতিকা প্রথম দেখেছিল দৃশ্যটা। শালতলার মাটিতে নীলমাধব পড়ে আছে, তার গলা অস্বাভাবিকভাবে পিছনে ঘোরানো, একেবারে প্রায় ১৮০ ডিগ্রি। চোখ দুটো খোলা, আধো খোলা ঠোঁট যেন বলছে এখনো গাইছি। লতিকার গলার চিৎকারে পুরো গ্রাম ছুটে আসে। পড়া গায়ের কাছে কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়। মাটির ওপর সাদা ছাইয়ের মতন গুঁড়ো, হাওয়ায় গানের মতন ভাঙা একটা শব্দ, আর সবচেয়ে অদ্ভুত, মাইক স্ট্যান্ডের তার খোলা অবস্থায় পড়ে থাকা, যেন কেউ সেটা রাত্রে ব্যবহার করেছে। গ্রামপটনায় বলল, এ গলার হাড়টা এভাবে ভাঙা যায়? এটা তো মানুষের কাজ না। শালবন নীরব ছিল, শুধু হাওয়ায় খুব হালকা একটা সুর ভেসে বেড়াচ্ছিল, এ বাংলার মাটি, মোর রক্তে আগুন আনে। কেউ ঠিক শুনতে পেল, কেউ পেল না, কিন্তু একটা শীতল স্রোত সবার শিরদাঁড়ায় পুলিয়ে গেল। নীলমাধবের স্ত্রী সুলতা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বলতো শালতলায় রাত্রিরে কেউ গান তোলে, ছায়ার মতো। ও শুনতে পেত, কিন্তু আমরা কেউ ওর কথায় পাত্তা দিতাম না। আজ বুঝলাম ওটা মজা ছিল না। রিহার্সালের আগের দিন নীলমাধবের শেষ কথা ছিল, সুলতা, যদি কাল অদ্ভুত কিছু দেখি তুই ভয় পাবি না।
গলার সুর আটকে গেলে মানুষ অদ্ভুত জিনিস দেখেও ফেলে, কিন্তু কেউ অনুমান করতে পারেনি আর কোনোদিন তার গলা খুলবে না। তার শেষ সুরটাই যেন আকাশে ঝুলে রইল, অসমাপ্ত, অপূর্ণ। নীলমাধবের মৃত্যুর পরেও গ্রামোৎসব বন্ধ হয়নি। লোকজন বলল, মৃতের জন্য যজ্ঞ করে তার গাওয়া নাটকের অংশ মঞ্চে তুললেই তার আত্মা শান্তি পাবে। সেই রাতে দারিগ্রামে মানুষ ভিড় জমালো নীলমাধবের গাওয়া শেষ যাত্রাপালা দেখতে। আকাশে চাঁদ ছিল লালচে, শালবনে অদ্ভুত হাওয়া বইছিল, যেন কোথাও থেকে গোঙানির শব্দ আসে। যাত্রা যখন মহাভারতের যুদ্ধ দৃশ্যে পৌঁছেছে, হঠাৎ মাইকের শব্দ ছেঁড়া সুতোর মতো টান খেল। ধরর। মাইক নিজে থেকেই চালু হয়ে গেল। মঞ্চের সবাই থমকে গেল। তারপর খুব স্পষ্ট একটি ভাঙা পুরুষকণ্ঠ মাইকে উঠে এলো, এ বাংলার মাটি মোর রক্তে আগুন আনে। গানের গলাটা নীলমাধবেরই মতো, কিন্তু সুরটা যেন গলা কাটা কোনো দেহ থেকে আসছে। কিছুক্ষণ পর গানটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। তারপর আচমকা দর্শকদের দিকের বাঁশের কাঠামো ভেঙে পড়তে লাগল। হইচই পড়ে গেল। মহিলা শিশু চিৎকার করতে লাগল। লোকমুখে শোনা যায়, সেই রাতে মঞ্চটি ভেঙেছিল কোনো মানুষের ধাক্কায় নয়, বরং এক অদৃশ্য হাতের ঘূর্ণিঝড়ে। যাত্রাপালা মাঝপথে বন্ধ করে সবাই পালালো। শালতলায় অদ্ভুত একটা গন্ধ ছড়ালো, গরম লোহার মতো। সেই রাতে যে কজন সাহস করে শালবনের কাছে গিয়েছিল, তারা বলেছিল নীলমাধব নাকি বটগাছের ডাল ধরে দাঁড়িয়ে একাই গাইছিল, চোখ লাল, মুখে পোড়া কাঠের ছাই। কেউ সেই দৃশ্য সত্যি প্রমাণ করতে পারেনি, কিন্তু সেই রাতের পর গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ে, গানটা যার সে নিতে আসে। নীলমাধবের মৃত্যুর পর শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। যারা রাতে শালবন পেরিয়ে বাড়ি ফিরত, তারা বলতো ঠিক মধ্যরাত 12টায় শালতলার দিক থেকে এ বাংলার মাটি লাইনটা ঝড়ের শব্দের মতো ভেসে আসে। উৎসবের মাইকগুলো মাঝে মাঝে বিকট শব্দ তুলে নিজে থেকেই অন হয়ে যেত। সেই শব্দের মাঝে সেই একই ভাঙা সুর মিশে যেত। আবার কখনো শালতলার কাছে সাদা ছাই পাওয়া যেত, যেন কেউ পোড়া অস্থির দহনের পর ছাই উড়িয়ে দিয়েছে। গ্রামের ডাক্তার বললেন, সাদা ছাই মানে পোড়া হাড়ের ছাই না হলে হয়। কথাটা শুনে পুরো গ্রাম কেঁপে উঠল। সময়ের স্রোত কারোর জন্য থামে না। ঘটনার 17 বছর কেটে গেল। সাল 1982। গ্রামে আবার যাত্রাপালা হবে। এইবার নতুন গায়ক, 25 বছরের এক যুবক অরিত্র। গলাটা তীক্ষ্ণ, নীলমাধবের মতোই ওপরে ওঠে। গ্রাম যেন আবার তার গলায় পুরনো সুর খুঁজে পেল। কিন্তু উৎসবের আগের রাতেই সে তার মাকে বলেছিল, মা, আজ শালতলায় রিহার্সালের সময় একটা অদ্ভুত গলা শুনলাম। কেউ নেই, অথচ কেউ আমার গানের লাইন তুলে দিচ্ছিল। মা বলেছিল, ওসব প্লাবন বাতাস বাবা। কিন্তু অরিত্রের মুখে ভয় জমেছিল। মা তার চোখে দেখেছিল গা ছমছমে একটা আতঙ্ক। পরদিন ভোরে ঠিক নীলমাধবের মতো অরিত্রকে পাওয়া গেল শালতলার ধারের মাটিতে, গলা পিছন দিকে অসাধারণভাবে ঘোরানো। তার মৃত্যু দেখে গ্রামের কেউ কান্নাও করতে পারল না, কারণ সবাই জানত 17 বছর আগে যে গায়ক মারা গিয়েছিল, সে শেষ সুরটা কারো না কারো গলা দিয়ে গাইয়ে নিয়েই জীবন নেয়। গ্রামের বয়স্ক মানুষ হরিশ পাঁজা, বয়স তখন 75। সে এক রাতে গল্প বলতে বলতে বলল, শোনো, এই শালবনে 1947-এর আগেই একটা ঘটনা ঘটেছিল। সেই সময়ের বিখ্যাত লোকগায়ক হীরালাল সেন এখানে যাত্রা করতে এসেছিল। অসাধারণ গলা ছিল, কিন্তু একদিন গ্রামের জমিদারের লোকেরা তাকে গলা টিপে মেরে ফেলে, কারণ সে জমিদারের বিরুদ্ধে গান বেঁধেছিল। লোকজন থমকে গেল। হরিশ বলল, তার গলা এত শক্তিশালী ছিল যে লোকজন বিশ্বাস করত যদি সে সুরে অভিশাপ দেয় তা সত্যি হয়ে যায়। মরার আগে সে বলেছিল, যে আমার গান নকল করবে তাকে আমি ফিরে এসে গাইয়ে নেব। কিন্তু গ্রামের কেউ ঠিক জানত না হীরালালের দেহ কোথায় দাফন হয়েছিল।
কথা ছিল শালতলায়, এক বটগাছের তলায়। এবং সবচেয়ে অদ্ভুত মিল, নীলমাধব, অরিত্র দুজনেই গাইত হীরালালের লেখা গান। আর সেই গানেই সবচেয়ে উঁচু লাইন, এ বাংলার মাটি। গ্রামের বুকটা হীন হয়ে গেল। গল্পের তদন্ত করতে এলো এক কলেজ ছাত্র, সুমন্ত, ওই যাত্রার গবেষক। সে বলল, আমি অত সহজে মানছি না, এর পিছনে মানুষের হাতও থাকতে পারে। সুমন্ত সাহস করে এক রাতে শালতলায় গিয়ে বসে রইল, হাতে টেপ রেকর্ডার, চোখে ভয় মেশানো কৌতূহল। রাত 12টা পেরোতেই গাছের পাতায় বিচিত্র শব্দ উঠল। হাওয়া যেন ছেঁড়া কাপড়ের মতো শোঁ শোঁ করছিল। তারপর সুমন্ত শুনল, মোর রক্তে আগুন আনে। তার বুক ধরফর করতে লাগল, কিন্তু সে ভয় সামলে রেকর্ডিং চালু করল। হঠাৎ তার পিছনে খুব ধীরে ধীরে কেউ গলা মিলিয়ে গান ধরল, এ বাংলার মাটি। সে ঘুরে দাঁড়িয়ে দেখল এক অর্ধেক পোড়া মানুষ, চোখ জলজলে, তার গলা পিছনের দিকে ঘোরানো, মুখে ছাই লেগে আছে। কালো ছাই থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেন এখনই কেউ তাকে পুড়িয়েছে। পুরো শাল বন সুরে সুরে ভেঙে পড়ছিল। সুমন্ত চিৎকার করে দৌড়ে পালালো। সেই রাতে সে অসুস্থ হয়ে পড়ে। 3 দিন জ্বর, অসংলগ্ন বকবক। গানটা যার, সে নিতে আসে। গ্রামের পুরোহিত শশাঙ্ক চক্রবর্তী বললেন, হীরালালের আত্মা শান্তি পায়নি, তার হত্যার বিচার হয়নি, তাই তার গান অন্যেরা গাইলে সে তাকে ধরে নিয়ে যায়। গ্রামের লোকজন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করল, তাহলে এর সমাধান? তিনি বললেন, হীরালালের প্রিয় সুর যেটা সে অসমাপ্ত রেখেছিল, সেটা সম্পূর্ণ করে বটগাছের তলায় পিণ্ডদান করতে হবে, তবেই আত্মা মুক্ত হবে। কিন্তু সমস্যা হলো যে তার গান কেউ গাইতে রাজি হয়নি। যে গাইবে সেই পরের শিকার হতে পারে। অবশেষে গ্রামের এক বয়স্ক মহিলা, নীলমাধবের মা, এগিয়ে এলেন। আমার ছেলে তো মারা গেছে, আর আমি ভয় পাই না, তাই আমি গাইব তার গলা দিয়ে। পুরোহিত মশাই গ্রামের সবাইকে নিয়ে ভোরের আগেই পুজো শুরু করে দিলেন। শালবনের বটগাছের তলায় হীরালালের অসমাপ্ত গানের শেষ লাইন সেই বুড়ি গলা কাঁপিয়ে গাইল, মোর রক্তে আগুন আনে, বাংলার মাটিতে শান্তি খুঁজে প্রাণ টানে। মুহূর্তেই শালবনের ভেতর হাওয়া থেমে গেল। গাছের ছায়া হঠাৎ স্থির, হাওয়ায় ছাইয়ের গন্ধ। বটগাছের তলায় যেন কারোর দীর্ঘশ্বাস। একটা সুর মিলল দূর থেকে, ভাঙা গলা, কিন্তু শান্ত। শান্তি পেলাম। পুরো গ্রাম কেঁপে উঠল, পুজোর প্রদীপ ঝলসে উঠল। তারপর নিস্তব্ধতা। পরের বছর প্রথমবার যাত্রাপালা শালতলায় আবার হল। কোনো শব্দহীন রাত, মাইক স্বাভাবিক, লোকজন অবাক। মধ্যরাতেও আর কোনো গানের ছায়া শোনা যায় না। সুমন্ত আবার এলো রেকর্ডিং করতে। শালবনে বসে রইল রাত পর্যন্ত। চাঁদের আলোয় বটগাছের তলা শান্ত, যেন বহুদিনের ক্ষত সারিয়ে উঠেছে। সুমন্ত স্বস্তিতে বাড়ি ফিরতে যাচ্ছিল, ঠিক তখন পেছন থেকে এক খুব ক্ষীণ মোলায়েম কণ্ঠ বলল, এ বাংলার মাটি। সে চুমকে দাঁড়াল, কিন্তু এবার সুরটা ভয়ের নয়, এক গভীর তৃপ্তির, যেন কেউ শান্তি পেয়েছে। তারপর আর কিছুই না। সেই রাতের পর থেকে আর কখনো শালতলায় মরার গান শোনা যায়নি। গ্রামে এখনো বুড়োরা বলে, গান যার, সে আসে, ঠিকই আসে, কিন্তু দোষীকে শাস্তি না দিলে আসে ভয় দেখাতে, সম্মান দিলে মুক্তিও দেয়। শালবনের বটগাছ আজও দাঁড়িয়ে আছে। রাতে খুব নিঃশ্বাসে বাতাস খেললে কখনো কখনো মনে হয় কেউ যেন খুব আস্তে সুর তোলে, এ বাংলার মাটি। কিন্তু এখন আর সেই সুরে ভয় নেই, শুধু ইতিহাসের দীর্ঘশ্বাস। রাত যতই গভীর হয়, শালবনের ভেতর সেই সুরটা যেন আরও দূরে সরে যায়, কিন্তু পুরোপুরি থামে না কখনোই। অনেকেই বলে, যে রাতে বাতাস থেমে থাকে
গাছের ডাল নড়ে না। ঠিক সেই রাতেই শোনা যায় সবচেয়ে ক্ষীণ, সবচেয়ে ঠান্ডা সেই লাইন, এ বাংলার মাটি মোর রক্তে আগুন আনে। সুরটা কার? শান্তি পাওয়া কোনো আত্মার, নাকি এখনো কারো অপেক্ষায় থাকা অশান্ত ছায়ার? তা আজও কেউ জানে না। কিন্তু একটা কথা সত্যি, আপনি যদি কখনো দাড়িগ্রামের শালতলা পেরোন রাত 12টার পরে, তাহলে কানে হেডফোন রাখবেন, কারণ সেই সুর নাকি মানুষকে ডাক দেয়, আর একবার সেই ডাক শুনলে আর ফিরে আসা যায় না। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে নিজের মতামত লিখে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সত্য ঘটনা অবলম্বনে লেখা ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের গল্পে আবার দেখা হবে, অন্ধকারের আরও গভীরে। ততক্ষণ মনে রাখবেন, কিছু সুর কখনো মরে না, আর কিছু আত্মা কখনো ক্ষমা করে না।